আজকে তোমাদেরকে আমি একটা প্রশ্ন দিয়েছিলাম তোমাদের হোমওয়ার্ক হিসেবে। সেটা ছিল যে বৃষ্টি স্নাত সন্ধ্যা নিয়ে। প্রথম প্রশ্ন ছিল যে রায়ানের দাদাভাই তাকে কেন বলেছেন যে কারো পুষ মাস কারো সর্বনাশ, এই কথাটি কেন বলেছেন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে একটি বৃষ্টি স্নাত সন্ধ্যার অভিজ্ঞতা নিয়ে তোমার একটি অনুচ্ছেদ লিখতে বলা হয়েছিল। আচ্ছা আচ্ছা, প্রথম কথা, আমরা প্রথমে আসি যে তোমরা সবাই কেমন লিখেছো আমি সেটার উপর একটা ইভ্যালুয়েশন আগে দিব। তারপর আমি আনসারটা কেমন হওয়া উচিত ছিল আমি সেটা নিয়েও একটা ডিটেলস ডিসকাশন করব। প্রথম কথা যে তোমরা কেমন লিখেছো। আমি যে কজনেরটা পড়লাম, তোমরা হয়তো সবাই আনসার করো নাই, তবে যারা যারা আনসার করেছো আমি তাদের খাতাটা পড়ে দেখেছি। আমি পার্সোনালি খুবই খুশি যে তোমাদের লেখার মানটা অনেক ইমপ্রুভ করেছে। এর কারণ যে আমি একদম প্রথমে যখন তোমাদের লেখা পড়তাম তখন আমি যেটা দেখতাম আর কি, যে তোমাদের থিঙ্কিং প্রসেসটা অত বেশি সুন্দর না। বিশেষ করে বাংলাটা তো নাই, ইংলিশটা একটু হলে সুন্দর হইলেও দেখা গেছে যে একটা বা দুইটা বাচ্চা বাদে আমি তোমাদের ক্ষেত্রে দেখতাম যে তোমরা কোনো একটা বিষয় নিয়ে, যদি সেটা বাইরের কোনো বিষয় হয়, পড়াশোনার বাইরে এমন কোনো বিষয় হয়, সেই বিষয় নিয়ে তোমাদের থিঙ্কিং প্রসেস বা চিন্তা ভাবনার ধরনটা অত বেশি ইমপ্রুভ বা ম্যাচিওর না। মানে হ্যাঁ, কোনো একটা জিনিস আমি তোমাদেরকে লিখতে দিলাম, তো দেখা গেছে যে তুমি ওটা কোনোভাবে লিখে জমা দিলা, বাট একটা যে সুন্দরভাবে একটা জিনিসকে সাজানো, মাথার মধ্যে চিন্তা করা, তারপর সেই জিনিসটা খাতায় নিয়ে আসা, এই ব্যাপারগুলো তোমাদের মধ্যে অনেক ল্যাকিং ছিল। সেই জায়গা থেকে আমি পার্সোনালি এইবারের খাতাগুলো পড়ে যেটা ফিল করলাম যে ইউ গাইজ হ্যাভ ইমপ্রুভড আ লট ইন দিস পার্টিকুলার সেক্টর। কিন্তু তোমাদের আসলে বানানের এখনো সেই অনেক বেশি ত্রুটি। সেকেন্ড তোমাদের শব্দ চয়নে এখনো অনেক ত্রুটি। এই জায়গাগুলো আসলে প্র্যাকটিসের ব্যাপার, একদিনে আসলে এই জিনিসগুলো রপ্ত করা কঠিন। তো যেটা করতে হবে, বেশি বেশি বাংলা বই পড়তে হবে, পত্রিকা পড়তে হবে, বাংলায় শুদ্ধ করে কথা বলার চেষ্টা করতে হবে। তাহলে দেখা যাবে যে বাংলার এই ভোকাবুলারিটা তোমাদের বাড়বে, শব্দ চয়নটা সুন্দর হবে, এবং তুমি দেখতে পারবা যে তখন দেখা যাবে আগে যেভাবে তুমি একটা শব্দকে লিখতা, ওটা তুমি এখন ডিফারেন্ট ডিফারেন্ট ওই একই শব্দের ডিফারেন্ট ডিফারেন্ট ইউজ করতে পারো। আচ্ছা, তারপর বানান ভুলে বেশি তোমরা অনেকে কি করছো, আমি সায়ানের খাতায় দেখলাম যে রাস্তাকে লিখছো রাস্তা, ত ট, র র। অনেকে করছো যে পরি, পরিকে লিখছো পড়ি, আবার পড়িকে লিখছো পরি। দেখো, একটা র, পরা, প রয়াকারে রা, পরা, এই পরা মানে ওয়্যার, কোনো কিছু তুমি গায়ে পরতেছো, পরিধান করা। আর একটা পড়া, মানে যেটা তুমি পড়াশোনা। তো এই যে সিলি সিলি ব্যাপারগুলা, এই ব্যাপারগুলোতে তোমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। যেরকম রাস্তা, রা রয়াকারে রা, দন্ত শয় তয় আকার, রাস্তা রোড। অনেকে লিখছো রাস্তা, এটা কিন্তু রাস্তা না। এটা কেন হয় জানো? কারণ তুমি যখন কথা বলো, কথা বলার সময় হয়তো তুমি এই রাস্তাকে রাস্তা বলো, এজন্য তুমি লেখার সময় এটাকে রাস্তা লিখছো। এজন্য বাংলা বানানে শুদ্ধতা আনার আগে তোমাকে অবশ্যই বাংলা ভাষাটাকে সুন্দর করে বলা শিখতে হবে। আমাদের গত ব্যাচের স্টুডেন্ট আদিয়া যেহেতু এই ব্যাচেও আছে, তো আদিয়াতে কিন্তু এই সেম মিস্টেক ছিল। ও কিন্তু এই টকে ট বলতো, মানে ও মুখেও বলতো ট এবং খাতাতেও ট লিখতো। এখন লিখতে 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 হয়তো একটু ইমপ্রুভ করছে। তো তোমাদেরকে বারবার বারবার প্র্যাকটিসের মাধ্যমে এটাকে ইমপ্রুভ করতে হবে। আচ্ছা, এখন আমি পার্সোনাল এভালুয়েশন নিয়ে আসবো একটু পরে। প্রথমে আমি ওভারঅল এভালুয়েশনটা একটু শেষ করি। সেটা যে আমি পার্সোনালি খুবই হ্যাপি যে তোমাদের থিঙ্কিং প্রসেসটা সুন্দর আগের থেকে, বাট সবাই এই জিনিসটা মেনটেন করতে পারো নি। কিছু কিছু পারছো, কিছু কিছু পারো নাই, বাট মোস্ট অফ ইউ পারছো। আচ্ছা, ওকে। আমি এখন একের ক যে প্রশ্নটা ছিল, সেটা ছিল যে রায়ানের দাদাভাই কেন বলেছেন যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। আমি অনেকগুলো খাতা পড়লাম, তোমরা মোটামুটি সবাই সুন্দর লিখছো, বাট এই সবগুলা খাতার মধ্যে সব থেকে সুন্দর যে লিখেছে সে মিশেল। আমি মিশেলের খাতাটা সবার শেষে দেখছি। আমি মিশেলের নামটা ওকে আলাদা করে স্ট্যান্ড আউট করার জন্য বললাম না, আমি শুধুমাত্র মিশেলের নামটা এজন্যই এখানে বলে দিচ্ছি যাতে তুমি আমার কথা শোনার পরে মিশেলের খাতাটা একবার দেখতে পারো যে ও ক নাম্বার প্রশ্নের উত্তরটা কিভাবে লিখেছে। আমি একটু এক্সপ্লেন করব, বাট ওরটা আগে একটু দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা যে ক নাম্বারটা কেন এভাবে লিখলো আর কেন টিচার ওরটা সুন্দর বললো। নিজের ভুলটাও কিন্তু অন্যের জায়গা থেকে বোঝা যায়। যখন সবচেয়ে যে ভালো করতেছে বা টিচার যার খাতা সবচেয়ে সুন্দর বলতেছে, সেই খাতা যদি তুমি একবার দেখো তাহলে কি হবে,
তুমি নিজেরটা বুঝতে পারবা যে এর পরের বার আমি কিভাবে লিখলে টিচার আমারটাও পছন্দ করবে। আচ্ছা, এই প্রথম ভিডিওতে এতটুকুই। পরের ভিডিওতে আমি বলবো যে ক নাম্বারের উত্তর কেমন হওয়া উচিত ছিল আর খ এর উত্তর কেমন হওয়া উচিত ছিল। থ্যাংক ইউ। আর আমাদের এখন আমি হচ্ছে পার্সোনালি প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইজ করে দিব। প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে রায়ানের দাদা ভাই কেন বলেছেন যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। দেখো, তোমরা যদি ইতিমধ্যে মিশেলের খাতাটা পড়ে দেখো তাহলে দেখবা যে ও খুব সুন্দর করে প্রথমে বলে নিয়েছে যে পৌষ মাস বেসিক্যালি বাঙালির কিসের প্রতীক। দেখো, আমি কিন্তু বা রায়ানের দাদা ভাই বা আমি তো প্রশ্নটা সেভ করেছি। তো রায়ানের দাদা ভাই কিন্তু প্রথমে একবারও বলেন নাই যে পৌষ মাসের জায়গায় কিন্তু উনি শ্রাবণ মাস বলেন নাই। পৌষ মাসের জায়গায় কিন্তু উনি গ্রীষ্ম শ্রাবণ মাস, হ্যাঁ, উনি কিন্তু পৌষ মাসের জায়গায় বৈশাখ মাস বলেন নাই, জ্যৈষ্ঠ মাস বলেন নাই, বা মাঘ মাস বলেন নাই। কোনো মাস না বলে শুধুমাত্র পৌষ মাসকেই কেন বলা হচ্ছে? আচ্ছা, এই পৌষ মাস কারো পৌষ মাস কারো সর্বনাশ, এটা মূলত একটি প্রবাদ। প্রবাদ হচ্ছে আমরা যেরকম হচ্ছে ইংলিশে তোমরা এখন ফ্রেজ পড়ো নাই, ওখানে যেরকম ফ্রেজ ছিল, প্রবাদ হচ্ছে এরকম। প্রবাদ হচ্ছে এমন কিছু বাক্য যেটা সবার জন্য সব ক্ষেত্রে সত্য, এরকম ধরনের ব্যাপারকে প্রবাদ বলা হয়, যেটা চিরন্তন সত্য আর কি। আচ্ছা, তো এইখানে যেটা মূলত ব্যাপার সেটা হচ্ছে তোমাকে প্রথমে বলতে হবে যে পৌষ মাস কেন বাঙালির সুখের প্রতীক। দেখো, পৌষ মাস হচ্ছে পৌষের শুরুতে কিন্তু বাঙালির শীত পড়ে, মানে বাংলাদেশে শীত পড়া শুরু করে। শীত পড়া শুরু করা মানে কি, ওই সময়টাতে সব থেকে বেস্ট ওয়েদার থাকে, সব থেকে সুন্দর আবহাওয়া। মানে তুমি হচ্ছে হালকা হালকা শীত পড়ছে এবং দেখা যাচ্ছে যে মানুষের জনজীবনে একটা শান্তি নেমে আসে শীতের প্রথমে। শীতটাও খুব বেশি না, আবার শীতের শুরুতেই কি পড়ে তোমরা সবাই জানো, শীতের শুরুতে আমাদের গ্রামের বাড়িতে তো অবশ্যই এবং শহরেও নানা জায়গায় পিঠাপুলির উৎসব হওয়া শুরু করে। মানে মানুষের মধ্যে একটা খুশি খুশি একটা আমেজ তৈরি হয়, একটা উৎসব উৎসব ভাব তৈরি হয়। এই জন্য পৌষ মাসকে মূলত বাঙালির সুখের সময় বলা হয়। আচ্ছা, তো এই ব্যাপারটা দেখো মিশেল ওর খাতায় খুব সুন্দর করে তুলে ধরছে যে আসলে পৌষ মাস কি। তো এই ব্যাপারের সাথে দেখো একই সময় ওই একই শীতকাল, কারো পৌষ মাস কারো সর্বনাশ। এই একই শীতকাল দেখো তো কেন সর্বনাশ, কারণ ওই একই শীতকাল কিছুদিন পর যে কি হয়, মানুষের এত শীত পড়া শুরু করে যে মানুষ শীতে কিন্তু বহুত মানুষ মারাও যায়। যারা হোমলেস তাদের মধ্যে তো অনেকে মারাও যায়, যাদের বাসা আছে তাদের মধ্যে যারা বয়স্ক এবং শেষে অনেকে কিন্তু শীতের প্রকোপেই মারা যায়। আমাদের দেশের উত্তরবঙ্গের দিকে শীত অনেক বেশি পড়ে, ওখানে কিন্তু মানুষ শীতে মারা যায়। তো এই জায়গা থেকে কিন্তু মূলত এটা আসছে যে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তো এই ব্যাপারটা তো যদি তুমি আগে একটু এক্সপ্লেন করে নাও, দেন তুমি রায়ানের এক্সাম্পলটা নিয়ে আসো যে রায়ানও বৃষ্টিতে হয়তো কারো ক্ষতি হচ্ছে, বাট একই জায়গায় রায়ান কি করছে ওই সময়, রায়ান হচ্ছে স্কুল নাই, কোচিং নাই, বাসায় আবার খিচুড়ি খাচ্ছে। তো সবকিছু মিলায় রায়ানের একটা পারফেক্ট টাইম যাচ্ছে। কিন্তু এই একই সময়ে যে ছেলেটা ফুটপাতে ঘুমায়, বা যে ছেলেটা ওভারব্রিজে ঘুমায়, বা যেই রিক্সাওয়ালা বা যেই মানুষটা দিন আনে দিন খায়, দিনে যদি না বের হইতে পারে তাহলে ওই রাত্রে ওনার ফ্যামিলি না খেয়ে ঘুমাবেন, তাহলে তার জন্য কিন্তু বৃষ্টি মোটেও কি আনন্দের কোনো ব্যাপার না। এই জায়গাটা বাদ দিলেও আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে তোমরা জানো যে বৃষ্টি হওয়া মানে কি, নিম্নচাপ তৈরি হওয়া মানে কি, ঘূর্ণিঝড় হওয়া মানে কি বলতো? উপকূলে আমাদের যেসব মানুষরা বাস করেন, আমার নিজের বাড়িও সাতক্ষীরা, তো সাতক্ষীরা কিন্তু একটা উপকূলীয় অঞ্চল বা উপকূলীয় জেলা, একদম হচ্ছে বঙ্গোপসাগরের গা ঘেঁষে কিন্তু সাতক্ষীরা। তো ওই এলাকার মানুষদের জন্য কিন্তু খুব একটা কঠিন সময় যায়। এরকম ধরো ইলেকট্রিসিটি তো নাই, গত 2 দিন ধরে ওখানে কোনো ইলেকট্রিসিটি নাই। এবং আরো একটা জিনিস ভাবো যে নদীর বাঁধ থাকে, ওই নদীর বাঁধ যদি একবার পানিটা ক্রস করে, বাঁধ মানে হচ্ছে নদী, ধরো এটা নদী, নদীর এখানে একটু উঁচু করে বাঁধ দেওয়া থাকে, মানে হচ্ছে পাড়, এটা নদীর পাড়। এই নদীর পাড় যদি ক্রস করে পানি গ্রামের মধ্যে ঢোকে, একবার যদি ঢুকে পড়ে, তাহলে এখন মোটামুটি শিওর যে তুমি ওইখানে ওটা দ্যাট উইল বি ফ্লাডেড, বন্যা তৈরি হয়ে যাবে। আর বন্যা হলে মানুষ তাদের ওই এলাকার মানুষের প্রধান জীবিকা হচ্ছে হয় ঘের, ঘের মানে হচ্ছে যেখানে মাছ চাষ করা হয়, অথবা হচ্ছে গবাদি পশু। এখন তুমি ভাবো যদি পানি চলে আসে তার মানে কি ঘেরেও পানি চলে যাবে, সব মাছ, এই ঘেরের মাছ ওই ঘেরে, পুরা মাছ ভেসে যাবে, মাছ মারা যাবে। মাছ মারা যাওয়ার কারণ হচ্ছে কি বলতো, নদীর পানি লবণাক্ত, ওই পানি যখন এসে কোথায় পড়বে, ঘেরে পড়বে, ঘেরের পানি কিন্তু লবণাক্ত না, মানে হচ্ছে, তো ওই ঘেরের পানি লবণাক্ত কিছু কিছু ক্ষেত্রে, তো ঘেরের পানি, নদীর পানি যখন এসে ঘেরের পানির সাথে মিলে তখন কিন্তু মাছ মারা যায়। মাছ মারা তো যাবে, মাছ এই ঘেরের মাছ ওই ঘেরে যাবে, ইচ্ছা মতো খুবই একটা হ্যাপাজার সিচুয়েশন তৈরি হয়ে যায়।
আচ্ছা, তার মানে সবচেয়ে বেশি কষ্ট থাকে কারা? উপকূলীয় অঞ্চল। সে কিন্তু বৃষ্টি আসলে একবারও ভাবে না যে আজকে আমি গরুর মাংস অথবা খিচুড়ি খাইতে পারবো, তাই না? তো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যাপারটা যদি তুমি লিখতে পারো দেন তোমার লেখাটা খুব সুন্দর হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, আমাদের শেষ প্রশ্নটা ছিল যে বৃষ্টি স্নাত একটি সন্ধ্যায় তোমার অভিজ্ঞতা নিয়ে একটি অনুচ্ছেদ লেখো। আচ্ছা, প্রথম যে ভুলটা তোমাদের সবার হয়েছে, অলমোস্ট সবার না, অনেকে লিখেছ, বাট অনেকে লিখতে পারো নাই, সেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং। আমি বারবার ক্লাসে বলেছি, ফ্রি হ্যান্ড রাইটিং বা এরকম অনুচ্ছেদ লেখা বা প্যারাগ্রাফ বা নিজ থেকে কোনো কিছু লেখা, এরকম ফ্রি হ্যান্ড রাইটিং যদি থাকে, অবশ্যই 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 তোমাকে টাইটেল দিতে হবে। টাইটেল কোনোভাবেই মিস করা যাবে না। তোমরা অনেকে আছো যে টাইটেল মিস করে গেছো, এতবার পিটানোর পরেও যেটা কেন হচ্ছে, আই হ্যাভ নো ক্লু। আমিও জানি না যে তোমরা ঠিক আর কতবার মাইর খেলে এই জিনিসগুলো ঠিক করবে। আচ্ছা, নাও লেটস কাম টু দ্য পয়েন্ট। আচ্ছা, আমাদের প্রশ্নটা ছিল যে বৃষ্টি স্নাত সন্ধ্যায় তোমার অভিজ্ঞতা নিয়ে তোমাকে লিখতে বলা হয়েছে। আচ্ছা, এরকম প্রশ্নে কি করবা জানো? ফ্রি হ্যান্ড রাইটিং এ সবসময় যেই টপিকটাই থাকবে, তুমি আগে 1 মিনিট অথবা 2 মিনিট চোখ বন্ধ করে ওই টপিকটা নিয়ে ভাববা। দেখো, লিখতে কিন্তু সবাই পারে, ফ্রি হ্যান্ড রাইটিং এর লেখাটা সবাই পারে, সুন্দর করে লিখতে পারে কয়জন সেটা বেশি ইম্পর্টেন্ট। তোমাকে যেটা করতে হবে, সুন্দর করে লেখা শিখতে হবে। তাহলে কি মনে রাখবা যে ফ্রি হ্যান্ড রাইটিং, এই ধরনের ফ্রি হ্যান্ড রাইটিং, দেখো এটা কিন্তু ডেটা বেসড ফ্রি হ্যান্ড রাইটিং না। ডেটা বেসড ফ্রি হ্যান্ড রাইটিং মানে কি? যদি বলে যে পদ্মা সেতু নিয়ে একটি ফ্রি হ্যান্ড রাইটিং করো, বা পদ্মা সেতু তোমার দেশে কি কি উন্নয়নে ভূমিকা রাখছে, বা পদ্মা সেতু তোমার দেশের জিডিপি বা অর্থনীতিতে কি কি ভূমিকা রাখছে, সেই ব্যাপারে একটা অনুচ্ছেদ লেখো। তাহলে ওইখানে কি দেখো তো, ওইখানে কিন্তু তোমাকে ডেটা দিতে হবে যে পদ্মা সেতু আমাকে অমুক সেক্টরে এত পার্সেন্ট উন্নয়ন করছে, বা আমার ইকোনমিকের সেক্টরে বা আমার জিডিপিকে এত পার্সেন্ট ইনক্রিজ করছে, আমার অমুক জেলার সাথে অমুক জেলাকে কানেক্ট করছে, এবং ঢাকা শহরের সাথে 21টা উপকূলীয় অঞ্চলকে কানেক্ট করছে, দক্ষিণের 21টা জেলাকে কানেক্ট করছে। এই যে পুরা ইনফরমেশনগুলো তুমি দিচ্ছ, এগুলো কিন্তু কোনোটাই তুমি নিজের মন গড়া দিতে পারবে না, প্রত্যেকটা ফ্যাক্টস দিতে হবে। এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে তোমার ভাবার সুযোগ নেই, মানে ভাবার মানে কি, নিজ থেকে তৈরি করার সুযোগ নেই। কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং গুলা মোস্ট অফ দ্য কেস কি হয়, তোমাকে একটু তোমার থট প্রসেসটা জানার চেষ্টা করে যে তুমি কিভাবে ভাবো একটা প্রশ্ন নিয়ে। তো এই ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে ভাববা যে আসলে বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমি করি কি, বা আমার একটা একটা সুন্দর বৃষ্টি স্নাত সন্ধ্যার কথা তুমি ভাবো, এখনই ভাবো। তুমি তোমার চোখ বন্ধ করো, চোখ বন্ধ করার পরে ভাবো যে আশেপাশে চারিদিক খুব অন্ধকার হয়ে আসতেছে। অন্যদিন বিকালে অন্ধকার হয়ে যায়, বাট আজকে মনে করো যে আরো আগে আগে অন্ধকার হয়ে যাচ্ছে। সরি, অন্যদিন সন্ধ্যায় অন্ধকার হয়ে যায়, বাট আজকে মনে করো বিকালে অন্ধকার হয়ে যাচ্ছে, আকাশে প্রচুর মেঘ, এবং ধরো বিকাল থেকে অল্প অল্প করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এবং সন্ধ্যায় সেই বৃষ্টিটা অনেক জোরে শুরু হইলো। এখন এই পুরো সিচুয়েশনটাকে তুমি কল্পনা করা শেখো। তুমি যখন এই পুরো সিচুয়েশনটাকে কল্পনা করতে শিখবা, দেখবা যে তুমি তোমার নিজের মনের মধ্যে একটা গল্প বানায় ফেলতেছো। এখন তুমি ভাবো যে খুব আশেপাশে কোনো ইলেকট্রিসিটি নাই। বৃষ্টি স্নাত সন্ধ্যা আসলে এমন হওয়া উচিত যেখানে কোনো ইলেকট্রিসিটি নাই, সত্যি কথা। না হলে তুমি বৃষ্টি স্নাত সন্ধ্যার সৌন্দর্যটাই কখনো বুঝবা। সো এই, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার বৃষ্টি স্নাত সন্ধ্যা, এই কথাটা আপনি শুনলে আপনার মাথায় প্রথম কোন জিনিসটা হিট করে, তাহলে আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি যে বৃষ্টি স্নাত সন্ধ্যা, বা আকাশে মেঘ করেছে, বৃষ্টি নামবে নামবে ভাব, বা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বিকাল থেকে, সন্ধ্যা নেমে গেল, সন্ধ্যায় অনেক জোরে বৃষ্টি হওয়া শুরু করলো, বা মাত্র বৃষ্টি শেষ হয়েছে সন্ধ্যা নেমেছে, এরকম কোনো একটা পরিবেশ দেখলেই আমার প্রথম মনে পড়ে শ্রীকান্ত উপন্যাসের কথা। শ্রীকান্ত নামে একটা উপন্যাস আছে, এই উপন্যাসটা লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো উনি এই উপন্যাসটা, এটা কিন্তু খুবই বিখ্যাত একটা উপন্যাস ওনার, এবং পরীক্ষা আসতেও পারে শ্রীকান্ত কার লেখা উপন্যাস। তো এই উপন্যাসে মানে হি জাস্ট মেড ইট আ মাস্টার ক্লাস। তো এই উপন্যাসে উনি শুরুতে একদম মানে কাহিনীর ভূমিকাটাতেই একটা বৃষ্টি স্নাত সন্ধ্যার কথা রাখছিলেন। কিভাবে? আহ, আহ, শ্রীকান্তের যে নায়ক, নামই নায়কের প্রোটাগনিস্ট, মানে পুরো উপন্যাসের যে প্রধান চরিত্র, মেইন ক্যারেক্টার, তার নামই হচ্ছে শ্রীকান্ত। তো শ্রীকান্তেও এরকম একটা সন্ধ্যায় পুরা গল্পটা যে ন্যারেট করে তার নাম হচ্ছে ইন্দ্র। তো এই ইন্দ্রনাথ শ্রীকান্তের সাথে কিন্তু তার এরকম দেখা হয় হচ্ছে এরকম একটা বৃষ্টি স্নাত সন্ধ্যায়, স্টেডিয়ামে তারা ফুটবল খেলা দেখতে যায়, এবং প্রথম ওই দিন শ্রীকান্ত ইন্দ্রনাথের সাথে পরিচয় হয়, এবং একটা মারামারি থেকে দুজনের পরিচয় হয়। তো
তো যতবারই আকাশে আমি মেঘ দেখি, যতবারই আমি দেখি যে আচ্ছা হ্যাঁ, মানে গুড়ি, গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সন্ধ্যাও নেমে গেছে, তো আমার কাছে ওই যে পশ্চিমবঙ্গের ওই গল্পটা মনে পড়ে যে হ্যাঁ, শ্রীকান্ত আর ইন্দ্রনাথের পরিচয় হইল। তো দেখো, তুমি যখন এরকম কিছু, এরকম কোনো একটা ব্যাপারকে এরকম সুন্দর একটা সাহিত্যিক একটা ধারাতে লিখতে পারবা বা এরকম একটা লিটারেচার পয়েন্ট অফ ভিউ থেকে লিখতে পারবা, ইট উইল বি অ্যামেজিং, বিলিভ মি। মানে তোমার খাতা যেই টিচার পড়বে, মানে উনি বাধ্য তোমার খাতায় মার্কিং হায়েস্ট করতে। সো এই জন্য ভাববা যে আমি কি লিখতে পারি। তুমি একটা গান দিয়ে শুরু করতে পারো, একটা কবিতা দিয়ে শুরু করতে পারো, বৃষ্টি নিয়ে কোনো ছড়া জানলে সেই ছড়া দিয়ে শুরু করতে পারো। দেখো, সবসময় মনে রাখতে হয় ফ্রি হ্যান্ড রাইটিং এর একদম ক্রুশাল পয়েন্ট হচ্ছে প্রথম ২ লাইন বা আর শেষের ২ লাইন। কারণ একটা টিচারকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবা কিভাবে? সে কিন্তু প্রথম তোমার লেখা পড়েই যদি তার কাছে ভালো লেগে যায়, তাহলে অটোমেটিক্যালি মাঝখানের লেখাগুলো তার কাছে ভালো লাগে। তো তুমি যেটা করবে, ওই ফার্স্টের ২টা সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট। তো তুমি চাইলে একটা গল্প দিয়ে শুরু করতে পারো যে অমুক আগের বার এত বছর আগে একটা বৃষ্টি স্নাত সন্ধ্যায় আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল। অথবা সবচেয়ে ভালো হয় একটা কবিতা লাইন অথবা একটা গানের লাইন অথবা কোনো একটা উপন্যাস থেকে যে আমি যে শ্রীকান্ত আর ইন্দ্রনাথের যে একটা পরিচয় পর্ব বৃষ্টি স্নাত সন্ধ্যায় হয়েছে, এটা যে সুন্দর করে ব্যাখ্যা করলাম। তোমার যদি এই বইটা পড়া থাকতো, তুমিও লিখতে পারতা যে বৃষ্টি স্নাত কথা, সরি, বৃষ্টি স্নাত সন্ধ্যা, এই কথাটা আমার মাথায় আসলেই আমার প্রথম আমার চোখের সামনে যে দৃশ্য ভেসে ওঠে সেটা হচ্ছে শ্রীকান্ত উপন্যাসের শ্রীকান্ত ও ইন্দ্রনাথের মধ্যে পরিচয় পর্বটা। তো এভাবে যখন তুমি শুরু করবা, দেখো তুমি কিন্তু তোমার নিজের খাতাকে অন্যদের থেকে কি করে ফেললা, আলাদা করে ফেললা। তখন তোমার টিচার দেখতে বাধ্য যে হ্যাঁ, উনি ভালো ওরা ভালো লিখছে। আচ্ছা, এইখানে আরো কিছু একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে এবার তুমি বসে বসে ভাবো যে বৃষ্টি স্নাত সন্ধ্যায় মূলত আমরা কি করি। শহরে এই জিনিসটা একটু রেয়ার, বাট বিশ্বাস করো, আমি যখন ছোট ছিলাম, তো বৃষ্টি স্নাত সন্ধ্যা মানে এর থেকে সুন্দর কোনো সন্ধ্যা নাই। কারণ প্রথমত মফস্বল এলাকা বা গ্রামে যারা বড় হয়েছে, আরো ধরো এখান থেকে 10 বা 20 বছর আগের কথা বলতেছি আমি, 20-21 বছর আগের কথা। তো এই 20-21 বছর আগে যারা বড় হয়েছে মফস্বল এলাকা বা গ্রাম এলাকায়, তখন কিন্তু ইলেকট্রিসিটি এত বেশি অ্যাভেলেবেল ছিল না। এবং একটু যদি আকাশে মেঘ জমেছে বা বিদ্যুৎ চমকালো, তখনই কি হয়, তখনই দেখা যায় যে সাথে সাথে তোমাকে অবশ্যই 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 ইলেকট্রিসিটি চলে যাবে। আর ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে কি, সরি সরি, আমার ঠান্ডা লাগছে। আচ্ছা, তো ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে কি, ইলেকট্রিসিটি চলে যাওয়া মানে হচ্ছে যে ওই দিনের জন্য তোমার পড়াশোনা বন্ধ। আচ্ছা, সবসময় এটা হইতো না। ধরো ওই সময় হারিকেন ছিল, ছোট ছোট টিউব লাইট ছিল, তো এগুলা দিয়ে মাঝে মাঝে পড়াশোনা করা যাইতো। বেশিরভাগ সময় হারিকেনে পড়াশোনা করা যেত। তোমরা যারা হারিকেন চিনো না, বাবা অথবা মাকে জিজ্ঞেস করবা, দেখবা তোমাকে চিনাই দিবে। তো হারিকেন দিয়ে আমরা পড়াশোনা করতাম, কিন্তু যেদিন ঝড় হতো সেদিন হারিকেনও বন্ধ হয়ে যেত। এই জন্য ঝড়ের রাতে বা ওদিন অনেক বৃষ্টি হচ্ছে যেদিন, সেদিন মূলত দেখা যেত যে বাবা বা মা ওই দিনটা ছাড় দিতেন, বলতে যে ঠিক আছে তোমরা আমাদের পাশে এসে বসো। তো বৃষ্টি স্নাত সন্ধ্যা, এটা আমার কথা, এই ওয়ার্ডটা আমার মাথায় আসলেই বা এই ওয়ার্ডটা আমি শুনলেই আমার প্রথম যে দৃশ্য আমার মাথায় ভেসে ওঠে সেটা হচ্ছে শ্রীকান্তর এটা। আর পরবর্তীতে আমার জীবন থেকে কোনো একটা মেমোরি বা কোনো একটা স্মৃতি যদি আমি রোমন্থন করতে চাই, তাহলে আমার আসে যে এরকম আম্মা নামাজের পার্টিতে বসে থাকতেন। আর আমি তখন 2 ভাই ছিলাম, আমার একদম ছোট ভাইটা তখন হয় নাই। তো আমরা 2 ভাই আম্মার 2 পাশে বসে থাকতাম, কখনো আম্মার কোলে মাথা দিয়ে শুয়ে থাকতাম, আর আব্বা হয়তো টেবিলে কোনো একটা কাজ করছেন। তো আমরা সবাই এক রুমের মধ্যে বসে আম্মা এরকম হয় দোয়া দুরুদ পড়তো অথবা আমরা নিজেদের মধ্যে গল্প করতাম। আম্মা বলতো যে হ্যাঁ, এরকম বিশাল জোরে জোরে বিদ্যুৎ চমকাইলে তোমাকে দোয়া পড়তে হয়, তো ওই দোয়াগুলো শিখাইতো। তারপর আমরা গল্প করতাম যে বেশিরভাগ সময় দেখা যেত যে আব্বা আর আম্মা তাদের শৈশবকালের গল্প আমাদেরকে শোনাইতেন, যে তারা বৃষ্টি স্নাত সন্ধ্যায় কি করতেন। তো সেটাতে কিন্তু আরো 20-30 বছর আগের গল্প। তো এই বৃষ্টি স্নাত সন্ধ্যাগুলো মূলত দেখো গল্পগুলোকে পিছন থেকে নিয়ে আসে। আমি আমার বাবার থেকে গল্প শুনেছি, আমি আমার মার থেকে তার শৈশবের গল্প শুনেছি। এখন আমার যদি কখনো সন্তান সন্ততি হয়, আমি কাদের গল্প শোনাবো? আমি আমার গল্পগুলো তাদেরকে শোনাবো, যেরকমটা আমি মাত্র তোমাদেরকে শুনাইলাম। আবার সে আবার কি করবে, সে তার গল্প সামনে শোনাবে। তো এই বৃষ্টি স্নাত সন্ধ্যাগুলো কিন্তু এরকম অপূর্ব হয় এজন্যই যে তুমি পিছনের গল্প, তোমার পূর্বপুরুষদের গল্প, তাদের শৈশবকালের গল্প আস্তে 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 করে জানতে পারতেছ। তো এই একটা খুব মারাত্মক দিক। অনেকে এটা লিখছো যে আমরা আজকে সবাই মিলে একসাথে বসে গল্প করেছি, আকাশ দেখেছি, বৃষ্টি দেখেছি। এই জিনিসগুলো কিন্তু সুন্দর, এটা কিন্তু একটা ফ্যামিলির বন্ডও অনেক বেশি স্ট্রং করে।
বাবা মায়ের সাথে তোমাদের সম্পর্ক, তোমাদের ভালোবাসার যে একটা অটুট বন্ধন, এটা আরো দৃঢ় হয়। তো এটা যারা লিখেছো ভেরি গুড, অনেকেই লিখেছো। এবং হচ্ছে আমি দুইজনকে পেয়েছি যারা হচ্ছে একজন গানের কথা লিখেছো, একজন কবিতার কথা লিখেছো। গানের কথা লিখেছো নেহান, ভেরি গুড নেহান। আর কবিতার কথা লিখেছো জায়ান। জায়ান তোমারটাও সুন্দর হয়েছে, গুড। মিশেলের লেখাটাও ভালো হয়েছে, যদিও ওর ওখানে গান বা কবিতা ছিল না, বাট ও এই পারিবারিক এই বন্ধনের ব্যাপারটা নিয়ে আসছে। আচ্ছা, ওর বাসায় মনে হয় সমু চান ছিল, ওটা লিখছে। ইয়াফির বাসায় মনে হয় লিচু নিয়ে আসছিল, ইয়াফি লিখছো, বাবা লিচু নিয়ে আসছিল। আমি সবারটাই পড়েছি। এখন আমি এখান থেকে বলতেছি এই জন্য যাতে ওই গল্পগুলো আবার তোমরা একটু পড়ো। সবারটা যদি সবাই একটু পড়ো, তাহলে দেখা যাবে যে তোমাদের থট প্রসেসটা আরো ডেভেলপ করবে। আচ্ছা, আর একটা পয়েন্ট দিয়ে আমি লাস্ট পয়েন্টে শেষ করব। সেটা হচ্ছে যে যে পয়েন্টটা আমরা অবভিয়াসলি ভুলে যাচ্ছি, কি হলো, বৃষ্টি স্নাত সন্ধ্যায়, দাঁড়াও একটা মিনিট। আচ্ছা, সরি আমি ইন্টারাপশনের জন্য। আচ্ছা, লাস্টে তুমি বৃষ্টি স্নাত সন্ধ্যায় তোমার দাদা দাদির কথা বলতে পারো, যে ওনারা তো পুরো প্রবীণ মানুষ। প্রবীণ মানে হচ্ছে বয়স্ক, তোমাদের সাথে আছেন। তো তুমি তাদের কাছ থেকে গল্প শুনেছো, বা হচ্ছে তুমি তোমার নানা নানির কথা বলতে পারো, ওনাদের কথাও তুলতে পারো। তো এই সব কিছু মিলিয়ে তোমাকে খুব সুন্দর একটা আবহাওয়া, মানে আবহ বা একটা পরিবেশ বা একটা আমেজ তৈরি করতে হবে, যাতে যিনি গল্পটা পড়ছেন, তুমি যেটা লিখেছো, এটা যিনি পড়ছেন তিনি যাতে এটা পড়তে পড়তে তার শৈশবে চলে যেতে পারেন। যে এটা পড়ার সময় যাতে তার চোখের সামনে লেখা না, তার চোখের সামনে যাতে তার শৈশবকালটা ভেসে ওঠে, যে হ্যাঁ, আমিও তো এভাবে বৃষ্টি স্নাত সন্ধ্যায় আকাশ দেখেছি, বৃষ্টি দেখেছি, ফুটবল খেলেছি, ফুটবল খেলে বাড়ি ফিরে এসেছি কাদামাখা অবস্থায়। ওই অবস্থায় দেখা গেছে কখনো মা শাসন করেছেন, কখনো বাবা শাসন করেছেন। তো এই ব্যাপারগুলো তোমরা লিখবা। তোমাদেরকে জীবনটাকে আর একটু বেশি দেখতে হবে, মাঝে মাঝে মানুষের জীবন দেখতে হবে, তাহলে এই লেখাগুলো আরো বেশি সুন্দর হবে। তোমরা চেষ্টা করবা ছোট ছোট বই পড়তে, ছোট ছোট লেখা পড়তে, তাহলে দেখবা যে তোমাদের চিন্তা ভাবনার যে প্রসেস, এটা আরো বেশি ডেভেলপ করবে। আমি অনেক সময় নিয়ে ফেলছি, লাস্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে আমি শেষ করব। তোমরা যারা যারা লেখা জমা দিছো, আমি শেষ লেখাটা মনে হয় কার্ডটা দেখেছি, সামারাটা মনে হয় লাস্ট, হ্যাঁ। সামারার বাসায় ইলেকট্রিসিটি ছিল না, সো লাস্ট খাতা জমা দিছে। তো সামারা পর্যন্ত হয়তো আমি একসেপ্ট করব। হ্যাঁ, এ পর্যন্ত যারা যারা লেখা জমা দিয়েছো, আমি সবসময় বলি নাথিং গোজ আনপেইড। আমি কখনো তোমাদেরকে কষ্ট করাবো এবং ওটার জন্য কিছু দিব না, এটা হবে না। তো যারা যারা লিখেছো, আমি তোমাদের মধ্যে কোনো পজিশন দিই নাই এই কারণে, কারণ প্রত্যেকের লেখায় আমার খুবই পছন্দ হয়েছে। এজন্য সবার জন্য নেক্সট ক্লাসে যারা যারা লিখেছো শুধুমাত্র, সবার জন্য একটা করে চকলেট থাকবে। আর যারা যারা লেখো নাই, ফাঁকি দিয়েছো, তোমরা চকলেটটা মিস করলা। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।